সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, শুক্রবার পালিত হবে ব্ল্যাক ডে। অপারেশন সিন্দুরের চেয়েও পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের। ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে শয়তান বললেন প্রেসিডেন্ট মাদুরো। মিস ইউনিভার্সের ভোট গ্রহণ শেষ, 21 নভেম্বর গ্র্যান্ড ফিনালে হিজাব পরা সুন্দরীদেরও প্রতিযোগিতা ঘিরে রয়েছে বিতর্ক। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিরি আক্তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসলামাবাদে ২৭তম সংবিধান সংশোধনের বিরুদ্ধে টিটিএপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্ট হাউস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে জোটের শীর্ষ নেতারা অংশ নেন। আল্লামা আব্বাস অভিযোগ করেন, দেশে ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে টিটিএপি শুক্রবার ব্ল্যাক ডে পালনের ঘোষণা দেয়। গত সপ্তাহে বিচারিক ও সামরিক কাঠামোয় পরিবর্তন আনা ২৭তম সংশোধনী পাশ হওয়ার পর দেশ জুড়ে বিতর্ক চলছে। বিস্তারিত রিপোর্টে। ইসলামাবাদে পাকিস্তানের যৌথ বিরোধী জোট টিটিএপি ২৭তম সংবিধান সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। ১৮ নভেম্বর পার্লামেন্ট হাউস থেকে শুরু হওয়া এই মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শেষ হয়, এ তথ্য জানিয়েছে জিও নিউজ। জোটের শীর্ষ নেতাদের মধ্যে মাহমুদ খান আচাকজাই, আল্লামা রাজা নাসির আব্বাস, ব্যারিস্টার গৌহর আলী খান সহ বিভিন্ন দলের সংসদ সদস্য, আইনজীবী ও কর্মীরা এতে অংশ নেন। শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে টিটিএপি দেশব্যাপী ব্ল্যাক ডে পালনের ঘোষণা দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আল্লামা আব্বাস অভিযোগ করেন, পাকিস্তানের ন্যায় বিচারের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। তার ভাষায়, সংবিধানকে বিতর্কিত দলিল বানিয়ে ফেলা হয়েছে, অথচ কোনো আইনই সংবিধানের চেতনার বিরোধিতা করতে পারে না। তিনি আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা কমে এসেছে, মানুষকে নীরব করে রাখা হচ্ছে এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা বেঁচে থাকা পর্যন্ত নীরব থাকব না। জোট জানিয়েছে ২০ নভেম্বর সারা দেশে সমর্থকরা কালো ব্যাজ ধারণ করে ব্ল্যাক ডে পালন করবে। পাশাপাশি আন্দোলনের ধারাবাহিকতায় একটি জাতীয় সম্মেলনও আয়োজন করা হবে। গত সপ্তাহে পাকিস্তান পার্লামেন্ট ২/৩ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ২৭তম সাংবিধানিক সংশোধনী পাশ করেছে, যাতে বিচার ব্যবস্থা ও সামরিক কমান্ড কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। আর এ সংশোধনী ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। নয়াদিল্লিতে চাণক্য প্রতিরক্ষা সংলাপে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত দ্রুত পদক্ষেপ ও সমন্বিত শক্তি দেখিয়ে পাকিস্তানকে শক্ত জবাব দিয়েছে। তিনি এটিকে মাত্র ৮৮ ঘন্টার ট্রেলার উল্লেখ করে সতর্ক করেন, পরিস্থিতি তৈরি হলে ভারত আরও কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত। সেনাপ্রধান জানান, এই অভিযানে তারা ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন: বাহিনী নিখুঁত সমন্বয়, দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। বিস্তারিত রিপোর্টে। मूवी शुरू भी नहीं हुई थी, सिर्फ एक ट्रेलर दिखाया गया था। নয়াদিল্লিতে চাণক্য প্রতিরক্ষা সংলাপ এর উদ্বোধনে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুরকে ঘিরে এক দৃঢ় আগ্রাসী বক্তব্য দেন। ১৭ নভেম্বর তিনি জানান, সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ, নিখুঁত সমন্বয় এবং কার্যকর প্রতিরক্ষা সক্ষমতায় ভারতকে পাকিস্তানের উদ্দেশ্যে শক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। অপারেশন সিঁদুরকে তিনি মাত্র ৮৮ ঘন্টার এক ট্রেলার বলে উল্লেখ করে সতর্ক করে দেন, পরিস্থিতি তৈরি হলে পুরো ছবিটা আরো ব্যাপক, আরো শক্তিশালী হবে। তার ভাষায়, পাকিস্তান যদি সুযোগ দেয় তবে ভারত তাদের শিখিয়ে দেবে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ কাকে বলে। অপারেশন থেকে পাওয়া অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে সেনাপ্রধান ৩টি মূল দিকের উপরে নজর দেন: বাহিনীর মধ্যে সমন্বয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং কমান্ড শৃঙ্খলের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। তিনি বলেন, যে কোনো সামরিক অভিযানে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সীমিত থাকে, তাই নিচের পর্যায় থেকে শীর্ষ পর্যায় সবাইকে মুহূর্তের মধ্যেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে 4 বছর পর্যন্ত দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে খাদ্য, গোলাবারুদ এবং সরঞ্জাম মজুত রাখার মতো প্রস্তুতি ভারতের প্রয়োজন। তার বক্তব্যে স্পষ্ট, ভারত ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে নিজেদের আরো শক্তিশালী ও প্রস্তুত করে তুলছে। শাহিদা রুবি, মাইটিভি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, কট্টর ডানপন্থী জায়ানবাদীরা দেশটিকে শয়তানের হাতে তুলে দিতে চায়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তিনি ভেনেজুয়েলাকে ডেভিডের বংশধর বলে উল্লেখ করেন এবং যিশু খ্রিস্টের দেশের সংগ্রামের সর্বাধিনায়ক হিসেবে তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি প্রায় শেষ বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। মাদুরো ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনারও আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, কট্টর ডানপন্থী জায়ানবাদীরা দেশটিকে শয়তানের হাতে তুলে দিতে চায়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে বলিভারিয়ান ইন্টিগ্রাল বেজ কমিটিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। 17 নভেম্বর প্রকাশিত জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাদুরো বলেন, কিছু লোক আছে যারা এই দেশটিকে শয়তানের হাতে সঁপে দিতে চাইছে। আপনারা জানেন তারা কারা। কট্টর ডানপন্থী জায়ানবাদীরা ভেনেজুয়েলাকে ধ্বংস করতে চায়। তিনি আরো বলেন, এই লড়াইয়ে জয়ী হবে কারা? রাজা ডেভিডের বংশধর, ঈশ্বরের অনুসারী এবং বলিভারের সৈনিকরা, নাকি সাম্রাজ্যবাদী দানবেরা? যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষুদ্র ডেভিড যেমন গলিয়াথকে পরাজিত করেছিল, তেমনি ভেনেজুয়েলাও তার বিশ্বাস ও ঈশ্বরের আশীর্বাদকে শক্তি করে দাঁড়িয়ে আছে। মাদুরো বলেন, ভেনেজুয়েলা ডেভিডের বংশধরদের মতো বারবার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছে এবং ঈশ্বর চাইলে আবারও তা করবে। খ্রিস্টান দেশ হিসেবে ভেনেজুয়েলার সংগ্রামের নেতৃত্বে যিশু খ্রিস্টকে রেখেছেন বলে তিনি উল্লেখ করেন এবং তাকে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার সর্বাধিনায়ক হিসেবে আখ্যা দেন। ভাষণে তিনি ভাঙা ইংরেজিতে মার্কিন জনগণকে যুদ্ধের বিরোধিতা করে শান্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যেখানে সাম্প্রতিক হামলায় মাছ ধরা নৌকায় অন্তত 80 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যম জানায়, ভেনেজুয়েলার সম্ভাব্য হামলার প্রস্তুতিও প্রায় শেষ। ত্রিনিদাদ ও টোবাগোতে 5 দিনের নৌ মহড়া ঘোষণার পাশাপাশি ওয়াশিংটন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যাচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। তাইওয়ানকে কেন্দ্র করে চীন জাপান সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেছেন, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তা জাপানের জন্য গুরুতর হুমকি এবং প্রয়োজন হলে জাপানও প্রতিক্রিয়া নিতে পারবে। উত্তেজনা কমাতে জাপান উচ্চ পর্যায়ের কূটনৈতিক মাসাকি কানাইকে বেজিংয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যেখানে তিনি জাপানের নীতি অপরিবর্তিত থাকার কথা জানাবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ না করার আহ্বান জানাবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান সম্পর্ক স্বাভাবিক করতে এক উচ্চ পর্যায়ের কূটনীতিককে বেইজিং পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। 7 নভেম্বর রয়টার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীন জাপান সম্পর্ক আগে থেকেই সংবেদনশীল হলেও জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সংসদে দেওয়া বক্তব্যে বলা হয়, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তা জাপানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে এবং প্রয়োজন হলে জাপানও সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করতে পারে। এই মন্তব্যে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সংবাদ মাধ্যম জানায়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর প্রধান মাসাকি কানাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিও চীন সঙ্গে সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে তিনি জাপানের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই স্পষ্ট করবেন এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ না করার আহ্বান জানাবেন। তবে কানাই সত্যি চীন সফর করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চীন সতর্ক করেছে, জাপান যদি তাইওয়ান নিয়ে সামরিক হস্তক্ষেপ করে
তার গুরুতর পরিণতি হবে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণে সতর্কতা জারি করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেছেন, চীনের বহুমুখী আক্রমণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি কামনা করেছেন। চীনা সরকারি গণমাধ্যম জাপানি প্রধানমন্ত্রীকে বেপরোয়া ও দায়িত্বহীন হিসেবে সমালোচনা করেছেন। শাহিদা রুবি, মাইটিভি। আগামী 21 নভেম্বর মিস ইউনিভার্সের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো বাংলাদেশি মিস ইউনিভার্সে ইতিহাস তৈরির সম্ভাবনা নিয়েও চলছে জোর আলোচনা। এদিকে বিশ্বজুড়ে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে তর্ক বিতর্ক দীর্ঘদিনের। প্রাচীন যুগ থেকে আধুনিকতা সবসময় সুন্দরী প্রতিযোগিতা জনপ্রিয়। সুন্দরী প্রতিযোগিতার শুরু প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এবং আধুনিক প্রতিযোগিতার বিকাশ ঘটে যুক্তরাষ্ট্রে। নানা পরিবর্তনের পর ১৯৫২ সাল থেকে শুরু হয় মিস ইউনিভার্সের পাশাপাশি ইন্দোনেশিয়ায় ২০১৩ সাল থেকে শুরু হয় মিস মুসলিম ওয়ার্ল্ড, যেখানে হিজাব পরা প্রতিযোগীরা অংশ নেন। বিস্তারিত রিপোর্টে। সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বিশ্বজুড়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক। খোলামেলা পোশাক কি সেই বিতর্কের কারণ? যদি তাই হয়ে থাকে তাহলে জেনে নিন বোরকা বা হিজাব পরেও হয় সুন্দরী প্রতিযোগিতা। ৩৬, ২৪, ৩৬ ইঞ্চি ফিগারকে অনেকেই আদর্শ সৌন্দর্যের মানদণ্ড মনে করলেও সৌন্দর্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, মনন, আচরণ সবকিছু মিলিয়েই সৌন্দর্য পূর্ণতা পায়। তা সত্ত্বেও যুগে যুগে নানা দেশে বিভিন্ন ধরনের সুন্দরী প্রতিযোগিতা জনপ্রিয়তা পেয়েছে। সুন্দরী প্রতিযোগিতার সূচনা প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। কোরিন্থ নগরীর শাসক কিপসেলাস নতুন শহর ব্যাসিলিসের উদ্বোধন উপলক্ষে এই প্রতিযোগিতার প্রথম আয়োজন করেন। সেখানে নারীর শারীরিক সৌন্দর্যের সঙ্গে বুদ্ধি, সাহস, ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞানও মূল্যায়ন করা হয়। তখন প্রথমবার ফলাফলের পক্ষপাতের অভিযোগ ওঠে, কারণ কিপসেলাসের স্ত্রী সেরা সুন্দরী নির্বাচিত হন। পরবর্তীতে আধুনিক সুন্দরী প্রতিযোগিতার বিকাশ ঘটে যুক্তরাষ্ট্রে। ১৮৫৪ সালে আয়োজন হলেও রক্ষণশীলতার কারণে তা স্থায়ী হয়নি। ধীরে ধীরে ফটো প্রতিযোগিতা, ছোট ছোট উৎসবের মাধ্যমে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৫২ সালে জন্ম নেয় আজকের বিখ্যাত মিস ইউনিভার্স। প্রথমবার শিরোপা জেতেন ফিনল্যান্ডের আর্সি কুলিন্সলা। টেলিভিশনে সম্প্রচার শুরু হওয়ার পর এটি আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করে। মিস ইউনিভার্সের পাশাপাশি ১৯৫১ সালে জন্ম নেয় মিস ওয়ার্ল্ড। প্রথমে এটি ছিল আধুনিক সাঁতার পোশাক প্রদর্শনীর একটি আয়োজন। পরবর্তীতে এরিক মোরলের উদ্যোগে তা পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় রূপ নেয়। বিবিসি যখন এটি সরাসরি সম্প্রচার শুরু করে তখন এর আন্তর্জাতিক মর্যাদা আরও বাড়ে। মোরলের মৃত্যুর পর তার স্ত্রী জুলিয়া মোরলে দায়িত্ব নেন এবং দীর্ঘদিন ধরে তা পরিচালনা করছেন। বিশ্বে শুধু এই দুই প্রতিযোগিতায় নয়, আরও অনেক বৈচিত্র্যময় সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হয়। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয় মিস মুসলিম ওয়ার্ল্ড, যেখানে অংশগ্রহণকারী নারীরা মাথায় স্কার্ফ ও শরীর ঢাকা পোশাকে উপস্থিত হন। নাইজেরিয়ার ওবাবিই আয়েশা আজিবোলা প্রথমবারের মতো শিরোপা জেতেন। আরব বিশ্বে স্থূলকায় নারীদের জন্য মিস বিগ আরাবিয়ান বিউটি বেশ জনপ্রিয়। এখানে পোশাক, সাঁতারের পোশাক এবং সান্ধ্য পোশাক এই ৩ বিভাগে প্রতিযোগিতা হয়। বিচারক ও দর্শক মিলিয়ে চূড়ান্ত সেরা বাছাই করা হয়। কলম্বিয়ার এল বুয়েন প্যাস্টোর উইমেন্স প্রিজন বন্দীদের পুনর্বাসনের অংশ হিসেবেও আয়োজন করে কারাবন্দীদের সুন্দরী প্রতিযোগিতা। অপরাধী হলেও এমন নারীরা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। এই উদ্দেশ্যেই আয়োজনটি করা হয়। মানবিক বার্তা ছড়াতে ২০০৯ সালের থেকে শুরু হয় মিস হোমলেস, যেখানে গৃহহীন নারীদের নিয়ে প্রতিযোগিতা হয় এবং বিজয়ীকে দেওয়া হয় বিনামূল্যে থাকার সুযোগ। রাশিয়ায় ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অনুষ্ঠিত মিস অ্যাটমে অংশ নিতেন পরমাণু কেন্দ্র কর্মীরা। এর উদ্দেশ্য ছিল পরমাণু শিল্প নিয়ে মানুষের ভয় দূর করা। সুন্দরী প্রতিযোগিতা নিয়ে যতই বিতর্ক থাক, এটি বিভিন্ন সংস্কৃতি, বার্তা ও সামাজিক বাস্তবায়নকে সামনে এনে এক অনন্য বৈচিত্র্যের জগৎ তৈরি করেছে, যেখানে সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং বহুমাত্রিক। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।